হেরে গেছি বলতে কিচ্ছু নেই, হয়তো জিতবেন নয়তো শিখবেন। ভেঙে পড়েছি বলতে কোনো কথা নেই, হয়তো নিজেকে গড়বেন নতুনভাবে, নয়তো ভাঙা টুকরোগুলো জোড়া দিয়ে নতুন রূপ দেবেন। এক কথায়, যে পরিস্থিতিতে যেভাবেই থাকবেন সব অবস্থাতেই নিজের জন্য সিলেক্ট করবেন ঘুরে দাঁড়ানোর। ঈমান, মনের শক্তি এবং হৃদয়ের প্রশান্তি নিয়ে এর চাইতে উত্তম আর কি হতে পারে। মনে রেখো, যে নিজের জন্য আলো হতে পারে না, পৃথিবীর সমস্ত আলো মিলেও তাকে পথ দেখাতে পারে না। তাই নিজের ভালো থাকাকে নিজের হাতে রাখবে, অন্যের উপর আশা করে লাভ নেই। জানোই তো, মানুষ বড় নিষ্ঠুর ও নির্দয়। ভেঙে যাওয়া মৌচাক দেখলে ঢিল মেরে আরো বেশি ভেঙে দিয়ে পৈশাচিক আনন্দ পায়। জীবনে আর যাই করেন, কাউকে ইউজ করবেন না। আপনার নিজের সুখ শান্তির জন্য অন্য একটা মানুষের জীবন নষ্ট করে দিবেন না। মানুষটা যখন বুঝে যাবে আপনি তাকে কখনো ভালোই বাসেন নাই, আপন মনে করেন নাই, বন্ধু ভাবেননি, শুধু নিজের সুবিধার জন্য ইউজ করে গেছেন, সে আর ঠিক থাকতে পারবে না। তখন তার নিজের অজান্তেই আপনার উপরে একটা অভিশাপ দেবে। হতে পারে আপনার সাজানো গোছানো জীবনটা তার পাওয়া কষ্টের কারণে নষ্ট হয়ে যাবে। আপনি হয়তো এখন বুঝবেন না, কিন্তু যখন বুঝবেন তখন হয়তো খুব দেরি হয়ে যাবে। তাই কাউকে কখনো ইউজ করবেন না, কারণ এর থেকে জঘন্য কাজ আর কিছুই হতে পারে না। একা থাকেন, কষ্টে থাকেন, অভাবী থাকেন, তাও কারো জীবন নষ্ট করবেন না। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি লাকি, ঢাকা থেকে বলছি। লাকিস মিনি ওয়ার্ল্ডের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। কাছে কিংবা দূরে, দেশ এবং দেশের বাহিরে, যে যেখান থেকে আমার আজকের ভিডিও দেখছেন কিংবা দেখছেন না, আশা করছি আল্লাহ পাকের অশেষ রহমতে আপনারা সবাই খুব ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের অশেষ রহমতে বেশ ভালোই আছি। চলে এলাম আজকে নতুন আরেকটি দিনের গল্প, কথা এবং কাজ নিয়ে। কেমন আছে আমার সমস্ত মিষ্টি আপুরা? আশা করছি আমার সকল আপুরাই ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। সকালে শুরুটা করেছিলাম নামাজ পড়ে, এরপর দৈনন্দিন জীবনে সাংসারিক কাজগুলো। সকালে উঠেই নাস্তা তৈরি করে নিয়েছি, যদিও প্রতিদিন কিন্তু একই রুটিন অনুযায়ী কাজ করতে পারি না, কারণ আপনারা অনেকেই জানেন আমি খুব অসুস্থ থাকি, রাতের বেলায় অনেক মেডিসিন নিতে হয়। তাই এখন নামাজ পড়ে সকালবেলা আবার একটু শুয়ে থাকতে হয়, তা না হলে সারাদিন চোখে একটা ঘুম লেগে থাকে, আর ঘুম ঘুম চোখে কোনো কাজ করতে কিন্তু ভালো লাগে না। তো যে কারণে আমার কিন্তু কাজ করতে করতে এখন অনেক দেরি হয়ে যায়, আর দুপুরে রান্না করতেও অনেকটা দেরি হয়ে যায়, যদিও সবাই খাবার অনেক পরেই খায়। তো আজকে সকালবেলা উঠেই প্রথমে নাস্তা রেডি করে নিয়েছি, এরপর কিচেনটা পরিষ্কার করে নিলাম। দেখলেন তো আমার গ্যাস ওভেনের অবস্থা কতটা খারাপ হয়ে আছে। যদি আমি একবার কিচেনে না আসি বা কিচেনে অন্য কেউ প্রবেশ করে যায়, তাহলেই বুঝেন অবস্থা আমার কিচেনের 12টা বাজিয়ে ছাড়ে। আর আমি ছাড়া কেউ যদি কিচেনে আসে সেটা কিন্তু আমার ভালোও লাগে না, সেটা যেই হোক না কেন, আসলেই মনে হয় কিচেনটা এলোমেলো করে ফেলে। তো প্রথমে রান্নার আগেই আজকে কিচেনটা পরিষ্কার করে নিলাম। আর কিচেন পরিষ্কার থাকলে মনের মধ্যে আলাদা একটা প্রশান্তি খুঁজে পাই, কেন জানি মনে হয় আমার সব কিছু ঠিক আছে। তো যাই হোক, এরপর অফ ক্যামেরায় আমি রান্নার জন্য প্রস্তুতি নিয়ে নিয়েছি, এখন রান্না বসিয়ে দিচ্ছি। রান্না করতে করতে আমার সকল আপুদের কাছে একটা রিকোয়েস্ট করে নিচ্ছি, যারা যারা এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন কিন্তু একটি লাইক দিতে ভুলে গেছেন। আপনারা হয়তো অনেকেই ভিডিও দেখেন কিন্তু একটা লাইক দেন না। আপনাদের একটা লাইক আমার জন্য অনেক অনেক বেশি প্রয়োজনীয়। তাই সবার কাছে বলবো, প্লিজ ভিডিওটি দেখতে দেখতে একটি লাইক দিয়ে ফেলুন। আর হ্যাঁ, ভিডিওটি দেখে যদি আপনাদের কাছে একটুও ভালো লাগে বা ভিডিও বিষয়ে আপনাদের কোনো মতামত থেকে থাকে, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন। আর আপনি যদি আজকে প্রথম আমার চ্যানেলটি ভিজিট করে থাকেন, তাহলে আপনাকে বলছি, আমার কোনো কথা বা কাজ যদি আপনার কাছে একটুও ভালো লাগে, তাহলে আপনি চাইলে আমার ছোট্ট পরিবারের একজন সদস্য হয়ে থেকে যেতে পারেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে। কথা বলতে বলতে আমার ভাজি রান্না করা হয়ে গেছে। আজকে ডিম দিয়ে লাউ ভাজি করে নিয়েছি, যেটা আমার অনেক অনেক পছন্দের। আর এরপর ভুড়ি রান্না করব। ভুড়িটা প্রথমে ভালো করে সিদ্ধ করে নিয়েছি, এখন ভুড়িটা বসিয়ে দিচ্ছি। আর আমি ভুড়িটা রান্না করব
ছোলার ডাল দিয়ে। ভুড়ি কিন্তু আমার ভীষণ পছন্দের, শুধু আমার কেন, আমার বাসার মোটামুটি সবাই অনেক বেশি পছন্দ করে। তো প্রথমে আমি কিছু পেঁয়াজ দিয়ে সেটা একটু হালকা ভেজে নিয়েছি। এরপর বাটা মশলা দিয়ে দিলাম, পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা। এখন দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, লাল মরিচের গুঁড়ো, লবণ। খুব বেশি যে মশলা ব্যবহার করি রান্নায় তা কিন্তু না, সিম্পল মশলাই রান্না করাটা ভালো। যদিও তারপর আপনারা অনেকেই কমেন্ট করেন আপু আপনি অনেক বেশি মশলা ইউজ করেন, তবে আমার কাছে মনে হয় আমি মশলাটা বেশি ব্যবহার করি না, তবে আমার তেলের পরিমাণটা একটু বেশি চলে যায়, যদিও এটা আমাদের স্বাস্থ্যের জন্য অনেক ক্ষতিকারক। তাই আমি বলবো আপনারা আমার মতো তেল কিন্তু বেশি ইউজ করবেন না। আমি সবসময় একটা কথা বলি, আমার মধ্যে যদি ভালো কিছু থেকে থাকে সেটা আপনারা গ্রহণ করতে পারেন, আর আমার মধ্যে যত খারাপ দিক আছে সেগুলো আপনারা অবশ্যই বর্জন করবেন। আমারটা দেখে যে আপনারা খারাপ কিছু শিখবেন এটা কিন্তু কখনোই করবেন না। তো আমি প্রথমে ভুঁড়িটা ভালো করে কষিয়ে নিয়েছি, বেশ কিছু সময় ধরে কষিয়ে নেওয়ার পর এরপর আমি ছোলা বুটটা দিয়েছি, আর বুটটা কিন্তু আমি ভিজিয়ে রেখেছিলাম, এই জন্য সেদ্ধ হতে খুব বেশি একটা সময় লাগবে না। তো ছোলা ডাল দিয়েও আমি বেশ কিছু সময় কষিয়ে নিয়েছি, এরপর আমি পানি দিয়ে দিয়েছি। এরপর ঢাকনা দিয়ে ঢেকে আমি রান্না করব যত সময় পর্যন্ত ভুঁড়ি এবং বুটের ডাল সেদ্ধ না হচ্ছে। আর আমি কিন্তু এই কারণে একটু বেশি করেই পানি দিয়েছি, যেন এটা খুব দ্রুত সেদ্ধ হয়ে যায়। আমি কিছুটা ভুঁড়ি আর ডাল উঠিয়ে দেখছি এটা সেদ্ধ হয়েছে কিনা। ভুঁড়ি কিন্তু আমার কাছে এমনি খেতেও অনেক ভালো লাগে। তো আমি হালকা একটু ঝোল রেখেছি, কারণ এর মধ্যে যেহেতু ডাল অ্যাড করেছি, যখন এই তরকারিটা একদম ঠান্ডা হয়ে যাবে তখন এই ঝোল একটু অবশিষ্ট থাকবে না, একদম ঘন হয়ে যাবে। আমার যেহেতু আজকে রান্না করতে অনেক দেরি হয়ে গেছে, তাই আমি কিন্তু রান্না করা অবস্থায় চুলার ওপর থেকে গরম গরম পরিবেশন করে নিচ্ছিলাম। বাসার সবার কিন্তু প্রচণ্ড ক্ষুধা লেগে গিয়েছিল, তো এই যে আমি তাড়াতাড়ি করে খাবার পরিবেশন করে দিয়েছি। তো আজকে আর ডাইনিং টেবিলে আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি না, অনেকটা দেরি হয়ে গেছে, তাই আমি ঝটপট করে তাদেরকে খাবার রেডি করে দিয়েছি। এরপর আমি চলে গিয়েছিলাম গোসলে, গোসল থেকে এসে নামাজ পড়ে নিলাম। আর এরপর আপনাদের সঙ্গে দেখিয়ে দিচ্ছি মা আর মেয়ে দুজনে মিলে কি কি কিনেছিলাম। খুব বেশি কিছু কিনেছি তা কিন্তু নয়, মা আর মেয়ে মিলে এই জুতোগুলোই কিনেছিলাম। অনেকদিন পর্যন্ত আমার জুতা কেনা হয় না, তাই ভাবলাম কিছু জুতা কিনি। তো যখন মার্কেটে যাই তখন এক জোড়া দেখলে কিন্তু আরো কয়েক জোড়া ভালো লেগে যায়। বাসা থেকে বের হই যে এক জোড়া নিব, আর ওখানে গিয়ে মত চেঞ্জ হয়ে যায়। আমাদের মেয়েদের আসলে এই একটা অভ্যাস, যখন বাইরে যাই তখন আমাদের যখন যেটা দেখি সেটাই ভালো লাগে। তো আরেকটা মজার বিষয় হচ্ছে আমার আর আমার মেয়ের একই মাপের জুতা লাগে, তাই আমরা সব সময় একই ধরনের জুতা কিনি, যার যখন যেটা ভালো লাগে বা ম্যাচিং হয়ে যায় সেটাই পরতে পারি। যদিও আজকে দুই জোড়াই কিনেছি নিজের জন্য, আর কেসগুলো কিনেছে মেয়ে, যেহেতু ও রেগুলার কোচিংয়ে যাচ্ছে, প্রাইভেটে যাচ্ছে, এই জন্য ওর কাছে কেস পরেই বাইরে যেতে ভালো লাগে। তাছাড়া আমার মনে হয় সবারই কেস পরে বাইরে যেতে একটু কমফোর্ট ফিল বেশি করে, তাই ওর জন্য কেস নিয়েছি, আর আমি একজোড়া শু নিয়েছি, আর একজোড়া হিলের মধ্যে নিয়েছি, যদিও যখন যার ইচ্ছা সে সেটাই পরবে। তো আজকে ভাবলাম শু ক্যাবিনেটটা একটু পরিষ্কার করে নিই আর আপনাদের সঙ্গেও একটু শেয়ার করি। কিন্তু আমি যে ক্যামেরা ফিট করে রেখেছি কিন্তু অন করিনি, বোঝেন তাহলে কি অবস্থা। কাজ করতে গেলে এত কিছু মনে থাকে না। পেস্ট কালারের এই জুতোগুলো গতকালকে নিয়েছি বে থেকে 4000 টাকা দিয়ে। জুতোগুলো অনেক সফট এবং একদম নরম। জুতা যদি কমফোর্ট ফিল না করি তাহলে সেগুলো কিন্তু পরতেও ভালো লাগে না। আমি সবসময় চেষ্টা করি যে জুতাগুলো যেন একটু সফট নরম হয়, এই ধরনের জুতাগুলো কেনার জন্য। তবে আমার আর মেয়ের জুতা কিনতে গেলে কখনোই আমরা মনের মতো জুতা খুঁজে পাই না। তার কারণ হচ্ছে আমাদের পায়ের সাইজটা একটু বড়। শুধু আমাদের কেন বলছি, আমার ছেলের পায়ের সাইজ তো মাশাআল্লাহ অনেক বড়। সামনে থেকে তার জন্য তো জুতা অর্ডার দিয়ে বানাতে হবে, কারণ তার পায়ের সাইজ হচ্ছে 46, 45 এরকমটা লাগে। তো বোঝেন এত বড় জুতা তো পাওয়াই যায় না। মার্কেটে গেলে অনেক ভাগ্য করে হয়তো বা যাও পাওয়া যায়, সেটাও পছন্দ হয় না। ওর জন্য জুতো কিনতে গেলে অনেক বিপদে পড়তে হয়। তো যাই হোক, কথা বলতে বলতে আমার শু ক্যাবিনেটের উপরের অংশটা কিন্তু পরিষ্কার করা হয়ে গেছে, আর এই যে দেখিয়ে দিচ্ছি আমার জুতোগুলো কিভাবে সাজিয়েছে।
যদিও এর আগে এর অবস্থা খুব খারাপ ছিল, এত জুতো ছিল, আজকে প্রায় 2 বস্তার মতো জুতা ফেলেছি, তাহলে বুঝেন কি অবস্থা ছিল। আর আমার শু ক্যাবিনেটটা অনেক পুরনো, এটার বয়স প্রায় 12 বছরের বেশি হবে। তো তখন এই ধরনের শু ক্যাবিনেটগুলোই বেশি ব্যবহার হতো। এখন তো নতুন নতুন অনেক শু ক্যাবিনেট বেরিয়েছে, যদিও আমার একটা ক্যাবিনেটে হচ্ছে না, আমি খুব শীঘ্রই আর একটা ক্যাবিনেট কিনবো। এখানে শুধুমাত্র আমার আর মেয়ের জুতাগুলো রাখতে পেরেছি, আপনাদের ভাইয়ের আর ছেলের জুতো কিন্তু এখানে খুব একটা নেই। আর ওদের জুতোগুলো আমি প্যাকেটে করে অন্য জায়গায় রেখে দিয়েছি। তো খুব শীঘ্রই শু ক্যাবিনেট নিয়ে আসবো, তখন ওদের জুতোগুলো আলাদা শু ক্যাবিনেটে রাখতে হবে। এই যে দেখুন, বস্তা ভরে কিন্তু আমি আজকে জুতাগুলো ফেলে দিয়েছি, কারণ যেগুলো ব্যবহার করা হয় না বা অনেকদিন হয়ে গেলে সেগুলো কিন্তু উপরের লেদারটা নষ্ট হয়ে যায়। জুতাও কিন্তু একটা টেম্পার থাকে, সেটা সময় অনুযায়ী ব্যবহার না করলে সেটাও নষ্ট হয়ে যায়। আপনি যে অনেক জুতা কিনে ঘরে সাজিয়ে রাখবেন কিন্তু ব্যবহার করবেন না, তারও কিন্তু কোনো উপায় নেই, কারণ সবকিছুরই একটা মেয়াদ আছে। মেয়াদ উত্তীর্ণ হয়ে গেলে সবকিছুই নষ্ট হয়ে যায়। তো আমার শু ক্যাবিনেট তো পরিষ্কার করা হয়ে গেল, সেটা আপনাদেরকে দেখিয়ে দিয়েছি। এরপর চলে এলাম, আজকে একটু বড়ইয়ের আচার তৈরি করব। ভাবলাম সেটা আপনাদের সঙ্গে শেয়ার করে দিই। শুধু বড়ই কেন বলছি, বড়ই আর তেঁতুল একসঙ্গে করে আচারটা দিব। আমার মেয়ে অনেক আচার খেতে পছন্দ করে, তবে সেটা হচ্ছে স্কুল গেটে যে মামারা বিক্রি করে সেগুলো, সেগুলোর টেস্ট নাকি অন্যরকম। বোঝেন তাহলে, অস্বাস্থ্যকর খাবার তাদের কাছে অনেক বেশি পছন্দের, অথচ বাসায় এত সুন্দর করে স্বাস্থ্যসম্মত উপায়ে আমরা আচার তৈরি করি, সেটা নাকি ভালো লাগে না। তো যাই হোক, ভাবলাম যে আজকে নতুন করে আবার বড়ই আর তেঁতুল দিয়ে আচার বানিয়ে দিই। তো বাজার থেকে কিনে আনা বড়ইগুলোর মধ্যে অনেক ধুলাবালু থাকে, যদিও প্যাকেট করা ছিল, তারপরেও এগুলো কিন্তু অনেক অস্বাস্থ্যকর অবস্থায় প্যাকেট করা হয়। আপনারা জানেন কিনা জানি না। তো আমি বেশ ভালো করে কয়েকবার এটা ভালো করে ধুয়ে নিয়েছি। এরপর 2 ঘন্টার মতো কিন্তু ভিজিয়ে রেখেছিলাম। যখন একটু হালকা ফুলে উঠেছে, এখন আমি বড়ইগুলোকে সেদ্ধ করে নিচ্ছি। আর সেদ্ধ করার জন্য আমি পুরাতন একটা কড়াই ব্যবহার করেছি, কারণ এর ভিতরে প্রচুর টক রয়েছে। আর নতুন কোনো কড়াইতে যদি এগুলো আপনি সেদ্ধ করতে যান, তাহলে হয়তো বা কড়াইটা নষ্ট হয়ে যেতে পারে। তা আমি পুরাতন কড়াইয়ের মধ্যে সেদ্ধ করেছি। আর সেদ্ধ করার সময় সামান্য একটু লবণ, লাল মরিচের গুঁড়ো আর হলুদ গুঁড়ো দিয়েছি। এরপর এটা ভালো করে সেদ্ধ করে নিয়েছি। এখন আমি এটা তেলের ফোড়নে দিব। তেলের ফোড়নে দেওয়ার জন্য এখানে আমি 250 গ্রাম তেল নিয়েছি। এরপর আস্ত পাঁচফোড়ন দিয়েছি 1 চামচ পরিমাণ। এরপর দিয়েছি আস্ত কয়েকটা শুকনো মরিচ, এটা একটু ভেজে নিয়ে দিয়ে দিয়েছি ধনিয়া গুঁড়ো, পাঁচফোড়নের গুঁড়ো। এরপর দিয়ে দিলাম তেঁতুল। তেঁতুল দিয়ে কিছু সময় আমি একটু নেড়ে চেড়ে সেটাকে গলিয়ে নেওয়ার চেষ্টা করেছি। এখন দিয়ে দিচ্ছি সিদ্ধ করে রাখা বড়াইগুলো। এখন পর্যন্ত আমি এর মধ্যে লবণ, চিনি কোনো কিছুই ব্যবহার করিনি, সেটা একটু পরে করব। সমস্ত বড়ইগুলো আমি দিয়ে দিলাম। এটা কিন্তু অনবরত নেড়ে চেড়ে দিতে হবে, তা না হলে নিচ দিয়ে লেগে যাবে, আর নিচ দিয়ে লেগে গেলে বুঝে নেই তো, খাবারের টেস্টটাই নষ্ট হয়ে যাবে। বড়ই আর তেঁতুল একসঙ্গে মিক্স করে নিয়ে চিনি দিয়ে দিয়েছি। এখানে আমি প্রায় 1 কেজিরও বেশি চিনি ব্যবহার করেছি, কারণ অনেক পরিমাণে তেঁতুল ব্যবহার করেছি, আর তেঁতুল কিন্তু প্রচুর টক। আর যেহেতু টকটা বেশি ইউজ করেছি, তাই এখানে চিনির পরিমাণটাও অনেক লাগবে। আর সাধারণত বড়ই বা তেঁতুলের আচারটা মিষ্টি খেতেই ভালো লাগে, আমার কাছে টক একদমই ভালো লাগে না। আর লবণের পরিমাণটাও কিন্তু অনেক বেশি লাগে, যত বেশি টক তত বেশি লবণ দিতে হয়। আচারের স্বাদ কিন্তু লবণেও অনেক গুণ বেড়ে যায়, তাই আমি একটু পরপর লবণ চেক করে লবণটাও দিয়ে দিচ্ছিলাম। তো অনেকক্ষণ নাড়াচাড়া করার পরে দেখতে পাচ্ছেন যখন চিনিটা গলে গেছে, তখন বড়ই আর তেঁতুলটা কিন্তু মিক্স হয়ে গেছে। এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি আবারও লাল মরিচের গুঁড়ো, যতটুকু পরিমাণে লাগে। সেই সঙ্গে দিয়েছি ধনিয়া গুঁড়ো আর পাঁচফোড়নের গুঁড়ো, আর সঙ্গে দিয়েছি মৌরির গুঁড়ো। সমস্ত উপকরণগুলো দিয়ে আবারও ভালো করে আচারের সঙ্গে নেড়েচেড়ে নিচ্ছি। এই আচারটা তৈরি করা কিন্তু একদমই সহজ, আচার তৈরি করা খুব একটা কঠিন নয়। তো সবশেষে দিয়ে দিচ্ছি আমি কিছুটা চিলি ফ্লেক্স। আমি আগে থেকেই শুকনো মরিচ গুঁড়ো করে এভাবে রেখে দিয়েছিলাম। আমার বাসায় সবসময় এভাবে চিলি ফ্লেক্স বানানো থাকে। তো আপনারা আচার তৈরির আগে পাঁচফোড়নের গুঁড়ো করে নেবেন আর চিলি ফ্লেক্সটা তৈরি করে নেবেন। আমার যেহেতু তৈরি করা ছিল, তাই আমি আর তৈরি করে দেখাইনি। এখন দিয়ে দিলাম বিট লবণ। বিট লবণ দিলে আচারের টেস্ট কিন্তু অনেক গুণে বেড়ে যায়। বিট লবণ দেওয়ার পর আবারও আচারটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখুন আচারের কালারটা কত সুন্দর এসেছে। তেঁতুল আর বড়াইয়ের বিচিগুলো দেখতে তো ভীষণ ভালো লাগছে।
কার কার আচার খেতে পছন্দ সেটা কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। এখন কিন্তু বাজারে শুকনো বড়ই পাওয়া যায়, আর শুকনো বড়ির আচারটা আপনারা এভাবে দিতে পারেন। তো আমি এখন একটা প্লেটে সার্ভ করে নিচ্ছি। তো আমার আচারের পরিমাণটা যেহেতু বেশি ছিল, আমি 2টা প্লেটে সার্ভ করে নিব, আর একদিন রোদে শুকাবো। রোদে দেওয়ার ফলে যে কোনো আচারে কিন্তু একটু বেশি ভালো থাকে, তবে রোদে যে দিতেই হবে এমন কোনো কথা নেই। আপনার চাইলে দিতেও পারেন, না দিলেও পারেন। আর হ্যাঁ, আমি কিন্তু এর মধ্যে হোয়াইট ভিনেগারও ব্যবহার করেছি, যদিও সেটা স্কিপ হয়ে গেছে। যখন আমি আচারটা তৈরি করছিলাম তার শুরুতেই আমি হোয়াইট ভিনেগার ব্যবহার করেছি। তেঁতুল এবং বড়ই মিলে আমার এখানে 2 কেজির মতো ছিল, তাই আমি এখানে 4 টেবিল চামচ পরিমাণ হোয়াইট ভিনেগার ব্যবহার করেছি। শুকাতে গিয়েই অনেক আচার খাওয়া হয়ে গেছে, এখন আমি জারে ভরে নিচ্ছি। ভিডিও নিয়ে কথা বলতে গিয়ে আজকে কোনো আপুদের নাম নিতে পারিনি, এই জন্য সবার কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। এখন বলে দিচ্ছি গত পর্বের ধাঁধার সঠিক উত্তর। গত পর্বের ধাঁধা ছিল 3 অক্ষরের নাম তার উঠতে থাকে, প্রথম অক্ষর বাদ দিলে দেখতে বলে। ধাঁধার সঠিক উত্তর ছিল পতাকা। যিনি সর্বপ্রথম কমেন্ট করে সঠিক উত্তরটি জানিয়েছেন তার জিমেল অ্যাকাউন্টের নাম হচ্ছে সোনিয়া নুসরাত। আপু, আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনি সর্বপ্রথম কমেন্ট করে সঠিক উত্তরটি জানিয়েছেন। এখন বলে দিচ্ছি আজকের পর্বের ধাঁধা। আজকের ধাঁধা হচ্ছে, কি এমন জিনিস যা দিবে সে খেয়েই যাবে, কিন্তু জল খেলে সে মরে যাবে? আশা করছি আমার বুদ্ধিমান ভিউয়ার্সরা খুব দ্রুতই কমেন্ট বক্সে সঠিক উত্তরটি জানিয়ে দিবেন। দেখতে দেখতে আমি কিন্তু ভিডিওর একদম শেষ প্রান্তে চলে এসেছি। তো অনেক আপুরাই কমেন্ট করেছেন অনেক সুন্দর সুন্দর। ইচ্ছে থাকলেও আজকে আমি কোনো কমেন্ট পড়তে পারিনি, এজন্য সত্যি ভীষণ খারাপ লাগছে। তাই সবার কাছে আবারও ক্ষমা চেয়ে নিচ্ছি। ইনশাল্লাহ চেষ্টা করব আগামী পর্বে আপনাদের কমেন্টে রিপ্লাই দিয়ে দেওয়ার জন্য। তো আজ এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।